আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বিভিন্ন কারণে মহামান্য হাইকোর্টে মামলা মোকদ্দমা করতে হয় বা অনেকে মামলা মোকদ্দমার সম্মুখীন হন। তো মামলা যখন একটি মামলা মহামান্য হাইকোর্টে, ফর এক্সাম্পল, যদি আপনারা হঠাৎ করে দেখলেন যে নিম্ন আদালতে একটি মামলা আপনারা যদি হয়েছে আপনাদের বিরুদ্ধে, হওয়ার পরে সেটি নিম্ন আদালতে রায় হওয়ার পরে এর এগেনস্টে উচ্চ আদালতে কোনো পক্ষ আসার পরে উচ্চ আদালত শুনানি শেষে রুল দিল, ডাইরেকশন দিল, স্টে দিল, অথবা ইনজাংশন দিল বা স্ট্যাটাস কো দিল, এরকম যে কোনো আদেশ দিতে পারে। প্রাসঙ্গিক আরও অনেক আদেশ দিতে পারে। তো এটা রিটের ক্ষেত্রেও বলছি, আপনার দেওয়ানি মোকদ্দমা বা সিভিলের ক্ষেত্রেও বলছি, কোম্পানি ম্যাটারের ক্ষেত্রেও বলছি, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফৌজদারি মামলার ক্ষেত্রেও বলছি। সকল মামলার ক্ষেত্রে একই রকম মোরললেস, যে মহামান্য হাইকোর্টে আসার পর আদালত একটা নির্দেশ দেন। কখনো ক্রিমিনাল আপিলের ক্ষেত্রে নোটিশ যায়, আর অন্যান্য ক্ষেত্রে রুল দেয়, কখনো অ্যাডেন্টারিম অর্ডার দেয়। তো সেই ক্ষেত্রে রুল যখন দেয়, সাথে অনেক সময় স্টে দেয়, ইনজাংশন দেয়, স্ট্যাটাস কো, এই অর্ডারগুলো হয়। তো এটা হওয়ার পরে আপনারা প্রতিপক্ষ যারা থাকেন তাদের কাছে কিন্তু একটা কপি যায় বা নোটিশ যায়। যাওয়ার পর আপনারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে মামলাটা ওখানে গিয়ে স্টে হয়ে গেল, কি করা যায় এখন, আমরা মনে হয় মামলায় হেরে গিয়েছি বা হেরে যাব, হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অনেকে না জানার কারণে এটা হতে পারে। তাদের জন্য প্রথমে বলে নিচ্ছি, যারা প্রতিপক্ষ থাকেন বা বিবাদী থাকেন বা রেসপন্ডেন্ট থাকেন, তাদের জন্য, অপোজিট পার্টি থাকেন, তাদের জন্য বলে নিচ্ছি, এই ধরনের নোটিশ যদি যায়, মহামান্য হাইকোর্টে কোনো মামলা স্টে হয়ে গিয়েছে বা রুল ইস্যু হয়েছে বা নোটিশ হয়েছে বা যে কোনো আদেশ যদি আপনাদের কাছে যায়, তাহলে কি করতে হবে? আপনাদেরকে হতচকিত না হয়ে একজন মহামান্য সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে সেই নোটিশের কপিটা নিয়ে যোগাযোগ করে দেখবেন যে মামলাটা কোন কোর্টে করা হয়েছিল, কবে রুল দিয়েছিল, কত দিনের স্টে দিয়েছে বা ইনজাংশন দিয়েছে, স্ট্যাটাস কো দিয়েছে, বিষয়গুলো বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে এগুলো আপনারা দেখবেন। তারপরে আপনাদের পছন্দ মতো যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং রুল হিয়ারিং যেটা বলা হয়, এই মামলাটাকে ফিক্স করতে হবে মেনশন স্লিপ দিয়ে, যে এই সমস্ত কোর্টের, আদালতের, বেঞ্চের জুরিসডিকশন আছে এই বিষয়গুলো শোনার জন্য, সেই সমস্ত কোর্টে এগুলোকে ফিক্স করতে হয়। বিজ্ঞ আইনজীবীকে আপনারা যখন এনগেজ করবেন, যাদের এই বিষয়ে যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা আছে, মামলা ফুল লেন্থে শুনানি করার মতো, রুল হিয়ারিং করার মতো, তো যাদের উপর আপনাদের সেই ধরনের আস্থা আছে এবং থাকবে, তাদেরকেই এনগেজ করবেন। যাবতীয় কাগজপত্র এবং মামলার যাবতীয় ঘটনা খুলে বলবেন। যদি প্রয়োজনীয় কোনো ম্যাটেরিয়াল এভিডেন্স বা পেপারস প্রয়োজন হয়, সেটাও ওনাদেরকে প্রডিউস করবেন। করার পর বিজ্ঞ আইনজীবী আপনাদের মামলাটি আপনাদের পক্ষে ওকালতনামা বা পাওয়ার ফাইল করবেন পক্ষভুক্ত হয়ে। তখন মহামান্য হাইকোর্টে মামলাটিকে ফিক্সিং করবেন, অর্থাৎ মামলাটি পূর্ণাঙ্গ শুনানির জন্য একটি ব্যবস্থা নেবেন। পূর্ণাঙ্গ শুনানিতে অনেকে আপনারা ভেবে থাকতে পারেন, যেহেতু উচ্চ আদালত থেকে স্টে হয়ে গিয়েছে, তাহলে মনে হয় মামলায় আমরা হেরে গেলাম। বিষয়টি এরকম নয়। আপনার মামলায় যদি মেরিট থাকে, আপনি যদি ফাইনাল হিয়ারিংয়ে যদি ল পয়েন্ট, আপনার বিজ্ঞ আইনজীবী যদি ল পয়েন্ট উপস্থাপন করে, আর্গুমেন্ট দেখিয়ে এবং লিগ্যাল ইন্টারপ্রিটেশন সহ আপনার পেপারস এবং আপনার গ্রাউন্ড যদি শক্ত থাকে, তাহলে অবশ্যই আপনি জেতার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনার বিজ্ঞ আইনজীবীকে সিনসিয়ার হতে হবে এবং আপনিও তাকে পেপারস এবং অন্যান্য ইনস্ট্রাকশন দিয়ে সহযোগিতা করতে হবে। করার পর দেখবেন যে নির্দিষ্ট একটা সময়ের পরে যখন মামলা রুল হিয়ারিং হবে, রুল হিয়ারিং বিষয়টা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, একটি মামলা যখন মহামান্য হাইকোর্টে আসে, প্রাথমিক শুনানি হওয়ার পরে পরবর্তীতে পূর্ণাঙ্গ যখন হিয়ারিং হয়, সেটাকে রুল হিয়ারিং বলা হয়। তো এই পূর্ণাঙ্গ হিয়ারিং সাধারণত সিনিয়র অ্যাডভোকেটজন যারা থাকেন, যারা আইন পেশায় অনেক দিন যাবত আছেন, জড়িত আছেন, সাধারণত এই হিয়ারিংগুলো ভালো করতে পারেন। অন্যরা করতে পারেন না তা বলছি না, ওনারা তুলনামূলকভাবে ভালো করতে পারেন এবং অনেকে আছেন শুধু রুল হিয়ারিংই করে থাকেন। তো আইনের ব্যাখ্যার প্রয়োজন হয়, বিজ্ঞ আদালত, মহামান্য আদালত অনেক বিষয় জানতে চান, অনেক কিছুর ইন্টারপ্রিটেশন দিতে হয়, অনেক আইনের নজির আদালতেও উপস্থাপন করতে হয়।
তো অনেক পেপারস বা ডকুমেন্ট প্রডিউস করতে হয়, সাপ্লিমেন্টারি দিতে হয়, রিটেন আর্গুমেন্ট জমা দিতে হয়, রিটেন সাবমিশন দেওয়ার ব্যাপার থাকে, তারপর ডিসিশন দেওয়ার ব্যাপার থাকে, তারপর যদি কাউন্টার এফিডেভিট দিতে হয় কখনো কখনো, এরকম এফিডেভিট ইন অপোজিশন দিতে হয়, নানান রকম অ্যাপ্লিকেশান দিতে হয়, স্টে ভ্যাকেটের অ্যাপ্লিকেশান দিতে হয়, অনেক প্রসিডিউরাল ম্যাটার এখানে জড়িত থাকে। তো একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ আইনজীবী যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করে তাদের সাথে আপনারা কমিউনিকেট করে তাদেরকে এনগেজ করলে কিন্তু আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে, এবং আপনারা আপনার মামলার মেরিট এবং বিজ্ঞ আইনজীবীর যেই মেধা এবং প্রজ্ঞা দুইটার সমন্বয়ে কিন্তু আপনারা মামলাগুলোতে উইন করতে পারেন। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ থাকে না, সেটা আপনারা যদি বিবাদী পক্ষ বা রেসপন্ডেন্ট বা অপোজিট পার্টি হয়ে থাকেন। আর যারা পিটিশনার থাকেন তাদের জন্য আমি একই কথা বলবো। ধরুন আপনি একটি মামলা মহামান্য হাইকোর্টে প্রথম অবস্থায় ফাইল করে রুল নিয়েছেন, স্টে নিয়েছেন, স্ট্যাটাস কো বা ইনজাংশন বা যে কোনো একটা আপিল অ্যাডমিট হয়েছে বা যে কোনো একটা আদেশ আপনি পেয়েছেন। পাওয়ার পর যদি আপনি পরবর্তীতে খালি এক্সটেনশন করেই যান অথবা রুলটাকে আপনি ফেলে রাখেন, রুলটাকে রেডি না করে আপনি যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনি রুলটা ডিসচার্জ হয়ে যেতে পারে। অপোজিট পার্টি বা রেসপন্ডেন্ট বা আমরা যাদেরকে বলবো যে প্রতিপক্ষ, ওনারা যদি মামলাটা ফিক্স করে যদি ল পয়েন্ট উপস্থাপন করে আপনাকে কিন্তু হারিয়ে দিতে পারে। সুতরাং আপনিও যেই বিজ্ঞ আইনজীবীকে নিযুক্ত করেছেন সেই বিজ্ঞ আইনজীবীকে প্রয়োজনীয় আপনার পেপারস এবং ম্যাটেরিয়াল এভিডেন্স এগুলা দিয়ে সহযোগিতা করে মামলাটি ফিক্স করে কিন্তু আপনি আপনার রোলটাকে অ্যাবসলিউট করে নিতে পারেন, যদি বিজ্ঞ আদালত অনারেবল কোর্ট যদি সন্তুষ্ট হয়। তো এখানে হেলাফেলা করার কোনো কারণ নেই যে আমার তো রুল হয়ে গেছে মামলা, আমি স্টে পেয়ে গেছি বা স্ট্যাটাস কো পেয়ে গেছি, ইনজাংশন পেয়ে গেছি, আমি মামলায় জিতেই যাব। বিষয়টা এরকম নয়। অনেক ক্ষেত্রে যখন প্রাইমারি হিয়ারিংয়ের দেখা যায় যে রুল ইস্যু করা হয়, অবশ্যই মামলার মেরিট দেখেই কিন্তু রুল এবং স্টে দেওয়া হয়, স্ট্যাটাস কো দেওয়া হয়। পরবর্তীতে যখন অনেক কিছু ডিগ আউট করা হয়, ল পয়েন্ট যখন অ্যানালাইসিস করা হয়, উভয় পক্ষের যখন আর্গুমেন্ট শুনে মহামান্য আদালত, তখন কিন্তু কখনো কখনো রুল কিন্তু ডিসচার্জ হয়ে যায়। সব রুলই যে অ্যাবসলিউট হয় তা নয় মহামান্য হাইকোর্টে। তো সুতরাং আপনি যদি পিটিশনার হয়ে থাকেন তাহলেও আপনাকে মামলা রুল হিয়ারিংয়ের ক্ষেত্রে সিরিয়াস হতে হবে। মোশন হিয়ারিং আর রুল হিয়ারিং কিন্তু এক জিনিস নয়। অর্থাৎ একটি মামলা প্রাথমিক শুনানি যে কোনো বিজ্ঞ আইনজীবীকে দিয়েই আপনি করতে পারবেন যারা দক্ষ আছেন, কিন্তু রুল হিয়ারিংটা তুলনামূলকভাবে যারা একটু সিনিয়র এবং যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, ল ইন্টারপ্রিটেশন ভালো জানেন, লিগ্যাল সাবমিশন ভালো রাখতে পারেন, কোর্টকে উপস্থাপন করার ভঙ্গি, অ্যাডভোকেসি, আর্ট অফ অ্যাডভোকেসি যাদের ভালো থাকে, তারপরে যারা আইন কানুন যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন এবং সাইটেশন দিতে পারেন, ম্যাটেরিয়াল এভিডেন্সগুলো প্রডিউস করতে পারেন এবং অন্য আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলা যথাযথভাবে আপনার মামলার পক্ষে যুক্তি এবং আর্গুমেন্টগুলা পূর্ণাঙ্গভাবে যারা উপস্থাপন করতে পারবেন, তারাই সাধারণত এই মামলাগুলো করে থাকেন এবং তাদের কাছে আপনাদের শরণাপন্ন হলে ভালো হয়। তাহলে আপনাদের যেটা বলছিলাম যে রুল হিয়ারিং বিষয়টা এত সহজ নয়। একটি মামলার ফেট বা ভাগ্য নির্ভর করে রুল হিয়ারিংয়ের উপর। হয় রুল ডিসচার্জ হবে অথবা রুল আপনার অ্যাবসলিউট হবে। অ্যাবসলিউট মানে হচ্ছে মামলায় আপনি জিতে গেলেন, ডিসচার্জ মানে হচ্ছে মামলা আপনি জিতলেন না। তাহলে ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো? আবার যদি অনেক সময় রুল ডিসচার্জ উইথ মডিফিকেশান, অর্থাৎ মামলাটা কিছুটা আপনার পক্ষে কিছুটা আপনার বিপক্ষে এমন হয়, এমন জাজমেন্টও হয়। রুল ডিসচার্জ উইথ ডাইরেকশান, আবার অনেক সময় রুল অ্যাবসলিউট হয়ে আবার কিছু ডাইরেকশান দেয়, অবজারভেশন দেয়, নানান রকম বিষয় থাকে। তো মহামান্য হাইকোর্টে রুল হিয়ারিং বা পূর্ণাঙ্গ শুনানির জন্য আপনাদেরকে যারা বিচার প্রার্থী সম্মানিত ভাই বোনেরা আছেন, অত্যন্ত ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা মামলাটা একজন বিজ্ঞ আইনজীবী এনগেজ করে পরিচালনা করবেন। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পারবেন এবং রুল হিয়ারিংয়ের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন ভালোভাবে, যে রুল হিয়ারিং না হলে মামলা কিন্তু অনেক সময় দেখা যায় বছরের পর বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত চলে যায়, রুল হিয়ারিং হচ্ছে না বা হয় না। এরও কারণ আছে। কারণ শুধু এক্সটেনশন করে যায় কিন্তু রুল হিয়ারিং করে না।
হয়তো নানান কারণ থাকে, এগুলো আমি এখানে না হয় প্রোগ্রামে নাই বললাম। একটা মামলা হইলো, আপনি রুল হিয়ারিংয়ের জন্য যদি দুই পক্ষই খুব দ্রুত পদক্ষেপ নেন, একটা কোর্টে হয়তো আপনাকে অ্যাকোমোডেট করছে না, যে ফিক্সিং ম্যাটারটা ফিক্স করলো না, অন্য কোর্টে চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে করতে যে কোনো একটা কোর্টে কিন্তু ফিক্স হয়ে যাবে, ম্যাটারটাকে আপগ্রেড করে দ্রুত হিয়ারিং করে ফেলতে হবে। যদি হিয়ারিং করে জাজমেন্ট হয়ে যায় তাহলে দেন ফাইন, তাহলে আপনার আর যে ভোগান্তি এবং কেস ব্যাকলগ সেটা থাকলো না একটা পর্যায়ে। আর পরবর্তীতে যদি কোনো পক্ষ আবার মহামান্য অ্যাপিলেট ডিভিশনে যেতে চায় সেটা অন্য ব্যাপার, সেটা হতে পারে, সেই বিষয়ে আলোচনা পরে আসবে, আমি এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো আশা করি আপনারা এই আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি।